অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফিনিয়ে নাও। ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল। ফেনিয়ে নেওয়া মানে হচ্ছে ফেটিয়ে নেওয়া। সেই গোলা অংশটাকে বারবার 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 সেই পাত্রে হাত দিয়ে দিয়ে সেটাকে ফেনিয়ে নেওয়া। তাহলে কি হয়, ভালো পিঠেটা বেশ ফোলা ফোলা হয় এবং খেতে সুস্বাদু হয়। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলা তুলিতে তুলিতে সস্নেহে মানে স্নেহের সঙ্গে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। খেন্তির মা মানে অন্নপূর্ণা স্নেহময়ী জননী, তিনি বাৎসল্য পরায়ণ। খেন্তি যখন অনেকগুলো পিঠে খেয়ে ফেলেছে তখন কিন্তু মা তার স্নেহে ভরা দৃষ্টি নিয়ে তার দিকে চেয়ে রয়েছে এবং তাকে নিয়ে ভাবছে যে তার মেয়ে কিন্তু খুব ভালো স্বভাবের, তাকে বকাঝকা করলেও তার মুখে টু শব্দটি নেই। এবং খেন্তি যার ঘরে যাবে অর্থাৎ যে ঘরে বিয়ে হয়ে যাবে সে ঘরে অনেক সুখ দেবে। বৈশাখ মাসের প্রথমে সহায়ের এক দূরসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। বৈশাখ মাসের প্রথম দিকে সহায়ের এক দূরসম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে, এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কিনা। যে পাত্রের সঙ্গে খেন্তির বিবাহ হলো সেই পাত্রটা হচ্ছে দোজবর, মানে একবার বিয়ে হয়েছিল তার, এবং তার বয়স প্রায় 40-এর কাছাকাছি। প্রথমে অন্নপূর্ণা রাজি ছিলেন না মেয়েকে এরকম দোজবরে বিয়ে দিতে, এত বয়সের পাত্রের সঙ্গে বিয়ে দিতে, কিন্তু যেহেতু শহর অঞ্চলে বাড়ি আছে এবং সঙ্গতি সম্পন্ন হওয়ায় শেষ পর্যন্ত বিয়েটা হয়। এরকম পাত্র মেলা অনেক সময় মেলে না, সেই কারণে অন্নপূর্ণা শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাইর হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। জামাইয়ের বয়স বেশি হওয়ার কারণে শাশুড়ি মা কিন্তু সামনে আসতে পারছিলেন না, কিন্তু মেয়ের যদি কষ্ট হয় মনে, সেই কারণে খেন্তির সুপুষ্ট হাতখানি, মানে খেন্তি একটু গোলগাল চেহারা, আগেই কিন্তু লেখক বলে দিয়েছেন, তো সেই গোলগাল চেহারার জন্য হাতটা হচ্ছে সুপুষ্ট, মানে বেশ মোটাসোটা গোলগাল হাতখানা সে তার জামাইয়ের হাতে তুলে দিয়ে মেয়েকে পাত্রস্থ করেছেন এবং বরণ করেছেন। বাড়ির বাহির হইয়াই আমলকিতলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। আমলকিতলায় বেহারারা সুবিধা মানে ঠিকমতো ঘাড়ে সুবিধা করে নেওয়ার জন্য একবার পালকিটা নামিয়েছিল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তাঁর এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? মা অন্নপূর্ণা বুঝতে পারছেন যে তার এই ভোজনপটু মেয়েটি একটু বেশি খেতে ভালোবাসে, সেই ভোজনপটু মেয়েটিকে কি পরে বুঝবে? এটা নিয়ে মায়ের চিন্তার অন্ত নেই। মায়ের ভীষণ কষ্ট হচ্ছে খেন্তিকে বিদায় দিতে। যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও 2 মাস তো। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যে খেন্তি কি বলেছিল যাবার সময়, যে মা আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও। শুধুমাত্র বৈশাখ মাসে বিয়ে হচ্ছে, তাই বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস, আষাঢ় মাসে চলে আসবে, তাই বলছে 2 মাস তো। মাকে সান্ত্বনা দিচ্ছে খেন্তির অনেক গুণ। ওপারা ঠানদিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়েমি সুরে বলিল, না যাবে না, না যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে,
কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। মায়ের মন, মার কিন্তু মেয়েকে মনে পড়ছে এবং এটাও মনে পড়ছে আমসত্ত্ব রোদে দিতে দিতে যেহেতু খেন্তি একটু খেতে ভালোবাসে, তাই খেন্তি এসে বলতো যে মা ওই আমসত্ত্বর একটু কোনটা ছিঁড়ে এভাবে হাত পাতত। 1 বছরের উপর হইয়া গিয়াছে, পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরির প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থা লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে। 1 বছর হয়ে গেছে, বৈশাখ পেরিয়ে গেছে এবং পুনরায় আষাঢ় মাস এসেছে। বর্ষা বেশ নেমেছে। ঘরের দাওয়া মানে ঘরে বারান্দায় বসে সহায়হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলছিলেন এবং সহায়হরি তামাক সাজিতে সাজিতে মানে তামাক সাজতে সাজতে বলছেন যে ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। বিষ্ণু সরকারকে বলছেন যে ওরকম হবে, এটা তুমি ধরে রাখো, আমাদের অবস্থার লোকের ওর থেকে আর বেশি ভালো কিছু জুটবে না। কিছু কথাবার্তা হচ্ছে, যে কথাবার্তার প্রসঙ্গে এই কথাগুলো সহায়হরি চাটুর্যে বিষ্ণু সরকারকে বলছেন। বিষ্ণু সরকার তালপাতা চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। তালপাতা চাটাইয়ের উপর উবু হইয়া মানে উপুর হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। রুটি করবার জন্য ময়দা চটকায় যেমন করে চটকায় ঠিক সেরকম হয়ে বসিয়া আছেন। দূর থেকে দেখলে সেরকমই মনে হবে। গলা পরিষ্কার করিয়া বললেন, না সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? মেয়েটির কি হয়েছিল মানে খেন্তির কি হয়েছিল সেটা জিজ্ঞেস করছেন। খেন্তি কিন্তু ইতিমধ্যেই খেন্তি পৃথিবীতে আর নেই। আমরা পরে দেখব যে ফাল্গুন মাসে খেন্তির বসন্ত হবে এবং খেন্তির দূর সম্পর্কে এক পিসির কাছে খেন্তিকে রেখে আসবে খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা। বরপণ দিতে পারেনি বলে খেন্তির ওপর অকথ্য অত্যাচারও করবে এবং খেন্তির গা থেকে সমস্ত গয়না খুলে নিয়ে বসন্ত হওয়া সেই রোগীকে রেখে আসবে দূর সম্পর্কে পিসির বাড়িতে এবং সেইখানেই খেন্তির মৃত্যু হবে। সহায়হরি হুঁকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না, 250 টাকা আন্দাজ বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। মনে রাখতে হবে 250 টাকা বাকি ছিল বরপণের টাকা, সেই জন্য শ্বশুরবাড়ির লোকেরা খেন্তিকে বাবার বাড়ি পাঠাতো না, বলেছিল আগে ওই টাকা দিতে হবে তারপর মেয়ে নিয়ে যেতে পারবে। একেবারে চামার, মানে গালিগালাজ করে বলছে একেবারে চামার। তার কারণ তাদের মনুষ্যত্ব বলে কিছু ছিল না, খেন্তি শ্বশুরবাড়ির লোকেদের মনুষ্যত্ব বলে কিছুই ছিল না। 250 টাকা বরপণের জন্য মেয়েকে তো বাবার বাড়ি আসতে দেয়নি, সেই সঙ্গে সঙ্গে বসন্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পাঠিয়ে দিয়েছিল দূর সম্পর্কে পিসির বাড়িতে এবং গা থেকে সমস্ত গয়নাও খুলে নিয়েছিল, সেই জন্য তাদেরকে চামার বলে সম্বোধন করছেন সহায়হরি চাটুর্যে। তারপর বললাম, টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হবে না। ভেবে দেখলাম কি না, মেয়ে নানা নিন্দে উঠালে, ছোট লোকের মেয়ের মতন চাল হাবাতে ঘরের মতো খায়। হাবাতে মানে যাদের ঘরে ভাতের অভাব আছে, হাবাতে ঘরের মেয়ে। আরও কত কি, পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে। সহায়হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলেই এরকমই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘেঘুরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন। আভিজাত্যের গৌরবে সহায়হরি শুষ্ক স্বরে হা হা করিয়া খানিকটা হাস্য করিলেন। মানে এই পরমেশ্বর চাটুর্যে হচ্ছেন সহায়হরি চাটুর্যের বংশধর এবং তার খুব বেশি প্রভাব ছিল সমাজে, সে কথাই স্মরণ করে বিষ্ণু সরকারের সঙ্গে আলোচনায় রত হয়েছেন এবং বলছেন মানে একটু আভিজাত্যের গৌরবে যেন একটু আনন্দ পাচ্ছেন বিষ্ণু সরকারের কাছে আলোচনা করে। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো, তার মানে এখানে খেন্তির, তার বাবা বলছেন যে ফাল্গুন মাসে তার বসন্ত হলো, মানে খেন্তির বসন্ত হলো। এমন চামার বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল। তাহলে কোথায় আছে বোন? টালায়। কালীঘাটে পুজো দিতে এসে খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল, আমায় না একটা সংবাদ না কিছু।
তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে। কেউ সংবাদ দেয়নি, শ্বশুরবাড়ির লোকেরা বাবা মাকে সংবাদ দেয়নি যে মেয়ের গায়ে বসন্ত বেরিয়েছে। তারা আমায় সংবাদ দেয়, মানে ওই দূরসম্পর্কের বোন, সহায় হরির দূরসম্পর্কের বোন বা খেন্তির দূরসম্পর্কের পিসি সংবাদ দেয় এবং সেখানে গিয়ে মেয়েকে আর দেখতে পাননি। মেয়েকে আর দেখতে পাননি। দেখতে পাওনি? বিষ্ণু সরকার জিজ্ঞেস করছেন। না, এমনই চামার গহনাগুলো অশোক অবস্থাতে গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ে টোপে মুড়ির চার তো সুবিধে হবে না? তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গোড়ার গোলা তৈয়ারি করিতেছেন। তাহলে কোন পিঠে? সরু চাকলি পিঠে। পুটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোহাইতেছে। পুটি মেজ মেয়ে এবং রাধি হচ্ছে ছোট মেয়ে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে না? অত ঘন করে ফেললে কেন? রাধি তার মাকে, ছোট মেয়ে রাধি তার মাকে বলে দিচ্ছে যে ঘনটা করেছে সরু চাকলি পিঠে করার জন্য, সেই ঘনটা আর কি একটু বেশি ঘন হয়ে গেছে, তাই জন্য একটু জল দিতে বলছে। মানে মায়ের করা দেখে দেখে রাধিও শিখে ফেলেছে। পুঁটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলায় কোথায় ঝুলছে, এখনই ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠলেন, সরে এসে বসো না। আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এইদিকে আয়। গোলা তৈয়ারি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। আচ্ছা, খোলা হচ্ছে মাটির খোলা। এটা মাটির তৈরি যে পাত্র পিঠে করা, সেটাকে খোলা বলে। সে আগুনে চড়িয়ে দিয়ে মুচি বলে একটা পাত্র দিয়ে চেপে ধরলেন এবং পিঠে একদম টোপরের মতো ফুলে উঠল। পুটি বলিল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বলিলেন, একা যাসনি, রাধিকে নিয়ে যা। গ্রামে কিছু অন্ধ সংস্কার আছে, সেই অন্ধ সংস্কারের কারণে অন্নপূর্ণা একা যেতে বারণ করছেন, হ্যাঁ, এবং রাধিকে সঙ্গে নিয়ে যেতে বলছেন। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতায় থেলো থেলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। পুটি ও রাধি খিড়কি দোর খুলিতে একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে 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 ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। পুটি পিঠেখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মধ্যে ফেলিয়া দিল। মানে ইতিমধ্যে পুটি এবং রাধি ভয় পেয়ে গেছে। তাহার পর চারিধারে নির্জন বাঁশবনে নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর শব্দ করিতেছিল। তার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। পুটির মনে পড়ে গেছে দিদির খেন্তির কথা, যে দিদি পিঠে খেতে খুব ভালোবাসত। তিনজনে খানিকক্ষণ নির্বাক হইয়া, মানে কোনো কথা না বলিয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত স্বাদের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসে শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই। মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। খেন্তি বিয়ের আগে যে মাচাতে পুঁই গাছ লাগিয়ে গেছিল, সেই পুঁই গাছটা এখন বেড়ে উঠেছে, কিন্তু সে পুঁই শাক খাবার জন্য খেন্তি আর বেঁচে নেই। তাই পিঠে যখন হয়ে গেছে, পুটি দিদি খেন্তিকে মনে পড়েছে এবং সেই সঙ্গে সঙ্গে তিনজনেরই চোখ পড়েছে সেই পুঁই মাচায় পুঁই গাছটার দিকে। বেশ, এই পর্যন্তই। পরে আমরা অন্য ক্লাসে কোশ্চেন নিয়ে আলোচনা করব।